সো এখানে আমরা ক্যামব্রিজ বুক 19 এর রিডিং টেস্ট 1 31 থেকে 36 এখানে যে কোয়েশ্চেন টাইপগুলো আমি আজকে ডিসকাস করব বা আপনাদের দেখাবো। তো এখানে যেটা হচ্ছে যে এটা হলো কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস, অর্থাৎ আমাদের নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রেজ দেওয়া আছে। এই যে এগুলো হচ্ছে আমাদের ফ্রেজ। তো এই ফ্রেজগুলো ব্যবহার করে আমাকে এই সামারিটা, পুরো সামারিটা কমপ্লিট করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সামারিটাতে অনেকগুলো কোয়েশ্চেন আছে এবং আমি এখন পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা গ্যাপ ফিলের ক্ষেত্রে যদি বলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা গ্যাপ ফিলে আমি যতগুলো কোয়েশ্চেন সলভ করেছি তার ভিতরে এইটা আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়েছে। কারণ এইটাতে এত বেশি প্যারাফ্রেজিং ইউজ করা হয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। মানে খুব বেশি প্যারাফ্রেজিং ইউজ করা হয় এখানে। তো যাই হোক আমরা শুরু করি। প্রথমে যে কোয়েশ্চেন, আমাদের টাইটেলটা দেখতে পাচ্ছি, এই প্যাসেজের যে টাইটেলটা বা এই কোয়েশ্চেনের যে টাইটেলটা এখানে বলছে what happens what happens when people encounter misinformation, অর্থাৎ কি ঘটে। what happens মানে হচ্ছে কি ঘটে, when যখন people encounter মানে হচ্ছে কোনো কিছু সংস্পর্শে আসা বা কোনো কিছু পাওয়া বা কোনো কিছু জানা। যখন লোকজন এনকাউন্টার মিস ইনফরমেশন গুলো সংস্পর্শে আসে বা মিস ইনফরমেশন গুলো পায়, তখন আসলে কি ঘটে, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা আছে। তো আমরা প্রথমেই যে কোয়েশ্চেনটা, আমি নর্মালি যেটা করি এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে কোয়েশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে পড়বো এবং এখান থেকে কিছু কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নেওয়ার পরে আমরা লোকেশন ট্র্যাক করার জন্য চেষ্টা করব। তো এখন আপনারা কোনটাকে কিওয়ার্ড হিসেবে নেবেন আমি জানি না, বাট আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, অলদো পিপল হ্যাভ, এই পর্যন্ত যদি আমরা পড়ি এখানে আমাদের একটা ক্যাপিটাল লেটারের দুইটা ওয়ার্ড আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, বড় করে দেওয়া আছে। একটা হলো ডেসকার্টস অ্যান্ড ফিনোজা। আচ্ছা, এখানে ফিনোজা এবং ডেসকার্টস নামে দুইজন ব্যক্তির নাম আছে, এটা একটা দেখতে পাচ্ছি। আর কোনো বড় ওরকম ক্যাপিটাল লেটারের ওয়ার্ড দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এখানে যে টাইটেলটা আছে এটাও কিন্তু আমাদের একটা হেল্প করার জন্য, হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন, এই টাইটেলটাও আমরা প্রায়োরিটি দিব। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা খুঁজতে পারি, আর এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যেমন আমরা কিন্তু এখানে কোয়েশ্চেন আনসার করতেছি 27 থেকে 30 এই প্যাসেজে, অর্থাৎ রিডিং প্যাসেজ 3 থেকে কোয়েশ্চেন হয় হলো 27 থেকে 40 পর্যন্ত। তো 27 থেকে 30 খেয়াল করেন, আমি এই বিষয়টা এই জন্য বলতেছি, এটা আরো বেশি ইম্পর্টেন্ট যে আপনার 27 থেকে 30 এখানে কোয়েশ্চেন আছে 27, 28, 29, 30। তো 4টা কোয়েশ্চেন আছে। তো স্বাভাবিকভাবে আপনি দেখেন যে উপরে যেহেতু আমার 4টা কোয়েশ্চেন আছে, 4টা কোয়েশ্চেনের পর থেকে আমার হচ্ছে এই টাইটেলটা দেওয়া। তার মানে আমি যদি এখন লোকেশন ট্র্যাক করতে চাই, খুব সহজে আপনি যেটা করতে পারবেন বা আপনাদের যেটা করা উচিত, অ্যাট লিস্ট 2টা বা 3টা প্যারাগ্রাফকে আপনারা স্কিপ করতে পারেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার 3টা কোয়েশ্চেন আছে, 4টা কোয়েশ্চেন 27, 28, 29, 30। আমরা যদি 30 নাম্বার কোয়েশ্চেনটা দেখি, এখানে বলা হচ্ছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট রেগুলেশন ইন ইউএসএ, অর্থাৎ ইউএসএ নিয়ে কথাবার্তা বলেছিল, এফডিএ নিয়ে কথাবার্তা বলেছিল। তাহলে এফডিএ, ইউএসএ এই দুইটা ওয়ার্ডকে যদি আমরা কনসিডার করি, আমরা কিন্তু এই দুইটা ওয়ার্ডের পরে বা এই দুইটা কিওয়ার্ডের পরের অংশ থেকে আমরা এই সামারিটা পাইতে পারি, যে কমপ্লিট দ্য সামারি কথা বলছে। তাহলে লোকেশন ট্র্যাক করার জন্য আমি যে বিষয়গুলো আপনাদেরকে মানে অনেক বেশি প্রায়োরিটি দিতে বললাম, প্রথমত আপনি আন্দাজে খালি যে পুরো প্যাসেজ খালি স্ক্রলিং করবেন আর যাবেন আর খুঁজবেন, এটা কিন্তু আপনার অনেক টাইম কিল করবে। ঠিক আছে? সো যেহেতু এটা অনেক টাইম কিল করবে, এই জন্য আপনাদের এই আইকিউ গুলো ডেভেলপ করতে হবে, যে আমি এই যে এইখানকার কিওয়ার্ড গুলো 30 নম্বর কোয়েশ্চেনে যে কিওয়ার্ড গুলো ছিল বা 30 নম্বর কোয়েশ্চেনের আনসার গুলো যেখান থেকে বের হয়ে আসছে, তারপরে থেকে আমি হয়তো বা এই সামারিটা পাইতে পারি। তো এগুলো আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বললাম, আমরা এখন এটা শুরু করব খোঁজা। তো আমাদের যেহেতু এই পাশে আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি, আমরা প্যাসেজের এই দুইটা কিওয়ার্ড ছিল আমাদের এফডিএ এবং ইউএসএ, আমরা ওই দুইটা কিওয়ার্ড খুঁজব। ওই দুইটা কিওয়ার্ডের জায়গা যদি আমরা খুঁজতে চাই তাহলে, আচ্ছা এখানে নাই। তো যেহেতু ওই দুইটা কিওয়ার্ড এখানে নাই, আমরা পরের দিকে আগাবো যে পরের দিকে আছে নাকি। এই যে
আমাদের ওই দুইটা কিওয়ার্ড আছে, এখানে হলো এফডিএ, এখানে একটা আছে, আর ইউএসএ কে এখানে ইউনাইটেড স্টেটস লেখা আছে, এই দুইটা। কিন্তু তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম, যে দুইটা নাম আমরা সিলেক্ট করলাম, এই যে ডেসকার্টস এবং ফিনোজা, এই দুইটার নাম আমরা কিন্তু তার আগেই দেখতে পাচ্ছিলাম। এখানে আমরা কোথাও একটা জায়গায়, হ্যাঁ এই যে এই জায়গায় আমরা ওই দুইটার নাম দেখতে পাচ্ছিলাম। তাহলে আমাদের এই নামের সাথে এখানকার এই নাম দুইটার কিন্তু অনেকটা মিল আছে। আমরা যদি এই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা একটু পড়ার চেষ্টা করি, তাহলে এখানে কি পাচ্ছি, যে নোয়িং হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল ইনিশিয়ালি এনকাউন্টার মিস ইনফরমেশন। তার মানে এখানেও কিন্তু আমরা ওই টাইটেলটা পাচ্ছি, অর্থাৎ এই প্যারাগ্রাফের যে টাইটেলটা বা এই সামারির যে টাইটেলটা দেওয়া আছে, সেই টাইটেলটা কিন্তু আমরা এখানে প্রশ্নে প্যাসেজে আমরা এই জায়গাটা এসে পাচ্ছি। তাহলে আমরা কি বুঝবো, যে আমাদের লোকেশন ট্র্যাক করাটা হয়ে গেল। আমি ধরে নিচ্ছি যে এখানে আমাদের দুইজন ফিলোসোফারের নাম আছে, এই দুইজন ফিলোসোফারের নাম এখানেও পাচ্ছি, আর এখানকার যে টাইটেলটা, এই যে সামারির যে টাইটেল, এই টাইটেলটা আর এখানকার এই ফার্স্ট এই লাইনের বা এই সেন্টেন্সের ফার্স্ট অংশটুকু এই পুরোটার সাথে মিল আছে। তার মানে এখান থেকে আমাদের আনসারগুলো এখন করতে হবে। তো এটা হচ্ছে প্রথমত লোকেশন ট্র্যাক করার জন্য খুব ইজি একটা টেকনিক। এখন যেটা আমি বলছিলাম, যে যেমন দেখেন এফডিএ বা ইউএসএ, যে ইউএসএ এবং এফডিএ কথা কিন্তু পরের প্যারাগ্রাফে আছে, বাট আমি যদি আগের কোয়েশ্চেনের সাথে এই এফডিএ এবং ইউএসএ মিলাই, ওইটাকে ফলো করে আমরা যদি পরের প্যারাগ্রাফে যেতাম, তাহলে কিন্তু টাইমটা বেশি লেগে যেত। অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেন 30 নম্বর কোয়েশ্চেনের নিয়ম অনুসারে আমরা কিন্তু এখানকার পরের প্যারাগ্রাফ থেকে, এখান থেকে আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু আসলে এখানকার সামারিটা সে নেয় নাই। সে যেটা সামারি নিছে তার আগের অংশটার, অর্থাৎ এই প্যারাগ্রাফটা সামারি নিছে। আচ্ছা, তাহলে আমরা এখন কোয়েশ্চেনগুলো পড়া শুরু করি। প্রথম যে কোয়েশ্চেনটা 1 নম্বর, সেটা বলছে যে অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, যে যদিও পিপল হ্যাভ লোকজনদের আছে, এখন কি আছে, টু মিস ইনফরমেশন, অর্থাৎ মিস ইনফরমেশনের প্রতি তাদের কি আছে, এখন এটা এখানে আমাকে বের করতে হবে। দেয়ার ইজ ডিবেট অ্যাবাউট প্রিসাইজলি হাউ অ্যান্ড ওয়েন উই লেভেল সামথিং অ্যাজ ট্রু অর আনট্রু। বলছে যে দেয়ার ইজ ডিবেট, এখানে একটা ডিবেট আছে অ্যাবাউট প্রিসাইজলি, খুব পরিষ্কারভাবে বলছে হাউ অ্যান্ড ওয়েন উই লেভেল সামথিং অ্যাজ ট্রু অর আনট্রু। তাহলে আমরা এই সেন্টেন্সটা একটু বড় করে নিয়ে দেখার চেষ্টা করি। বলছে যে অলদো পিপল হ্যাভ ড্যাশ, যদিও লোকজনের কিছু একটা আছে, টু মিস ইনফরমেশনের প্রতি, দেয়ার ইজ ডিবেট অ্যাবাউট প্রিসাইজলি হাউ অ্যান্ড ওয়েন উই লেভেল সামথিং অ্যাজ ট্রু অর আনট্রু। তো এই জিনিসগুলো আমরা এখন এখানে দেখব যে প্যাসেজের কোন জায়গায় এটা বলছে। আমরা এখানে প্যারাগ্রাফটা পড়া শুরু করলাম ফার্স্ট লাইন থেকে। Knowing what happens when people initially encounter misinformation holds tremendous importance for estimating the potential for subsequent problems. আচ্ছা, বলছে যে knowing, জানার পর, what happens, কি ঘটে, when people initially encounter misinformation, যখন লোকজন এই মিসইনফরমেশন গুলো পায় বা তা জানতে পারে, holds tremendous importance, তারা tremendous importance মানে সেটা একটা গুরুত্ব বহন করে বা ধরে রাখে, ফর estimate করা মানে হচ্ছে তারা একটা অনুমান করে বা ধারণা করে যে the potential for subsequent problems, অর্থাৎ এই সাবসিকুয়েন্ট প্রবলেমস গুলোর জন্য তারা সম্ভাবনা একটা কিছু এস্টিমেট করে বসে। পরেরটুকু দেখি যে although it is fairly routine for individuals to come across information, বলছে যে although it is fairly routine for individuals to come across information that is false, তাহলে এখানে বলা হচ্ছে to come across information that is false। আমার মনে হয় এখানে যেহেতু although আছে, আমরা যদি এই although ওয়ার্ডটাকে কনসিডার করি, আর কোয়েশ্চেনে এখানে although আছে, এই ওয়ার্ডটাকে কনসিডার করি, তাহলে কিন্তু আমরা লোকেশন পেয়ে গেছি। 31 নম্বর কোয়েশ্চেনের জন্য লোকেশন পেয়ে গেছি। এখন আমাকে যেটা করতে হবে, যে এই কোয়েশ্চেনের আনসারটা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে।
তো চলেন আমরা তাহলে এই লাইনটাকে একটু বড় করে দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা তাহলে এই লাইনটাকে যেহেতু একটু বড় করে দেখার চেষ্টা করছি, এখন এখানে আমরা দেখব যে আসলে এই লাইনে তারা কি বলছে। আমি এই জন্য দুই সাইডে রেখেছি যাতে আপনাদের জিনিসটা অনেক বুঝতে সুবিধা হয়। বলছে although it is fairly routine for individuals, তাহলে এটা হচ্ছে একটা ফেয়ারলি রুটিন। ফেয়ারলি মানে হচ্ছে নিয়ম মাফিক, অর্থাৎ কোনো এখানে বাধা বা কোনো কিছু নাই, উন্মুক্তভাবে একটা রুটিন, উন্মুক্ত একটা রুটিন। ফেয়ারলি রুটিন মানে উন্মুক্ত একটা রুটিন। কার জন্য? ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানে কে বলেন তো? ফিরু কি বলতে পারবেন ইন্ডিভিজুয়াল মানে কে? না স্যার, ইন্ডিভিজুয়াল মানে পিপল, ইন্ডিভিজুয়াল মানেই পিপল, ঠিক আছে? আচ্ছা, বলছে যে although it is fairly routine for individuals, yes, যে বলছে although যদিও it is fairly routine for individuals, যদিও এটা একটা নিয়মিত কাজ। ফেয়ারলি রুটিন মানে নিয়মিত একটা কাজ। কার জন্য? ইন্ডিভিজুয়ালস এর জন্য, অর্থাৎ লোকজনের জন্য। টু কাম অ্যাক্রস ইনফরমেশন, এখানে দেখেন টু কাম অ্যাক্রস ইনফরমেশন মানে হচ্ছে ইনফরমেশনগুলো নেওয়া, জানা বা শোনা। দ্যাট ইজ ফলস, তাহলে ফলস ইনফরমেশন। এখানে ইনফরমেশনের কথাটার জায়গায়, সরি, আমাদের মূল ওয়ার্ডটা ছিল মিস ইনফরমেশন, কিন্তু ও চেঞ্জ করে শুধু লিখছে ইনফরমেশন, আর পরে সে কনজাংশন দ্যাট দিয়ে বলছে দ্যাট ইজ ফলস। Friend, you should share this information next time, okay? Not now, because we are doing practice right now here. So you are being requested, please do it later, okay? Okay, তো তাহলে এখানে কি বলছে? আচ্ছা, although it is fairly routine for individuals to come across information that is false, আর এখানে বলছে যে although people have to misinformation, তাহলে এখানে people have to মিসইনফরমেশনে তারা কি করে? ফেয়ারলি রুটিন, ফেয়ারলি রুটিন করে, মানে ফেয়ারলি রুটিন টু কাম, ফেয়ারলি রুটিন আছে তাদের একটা, ইট ইজ ফেয়ারলি রুটিন টু কাম অ্যাক্রস মিসইনফরমেশন। তাহলে এখানে ফেয়ারলি রুটিন বলতে এখন কি হবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা যদি পরের টুকু মিলাই তাহলে কি আসতেছে? দ্য কোয়েশ্চেন অফ এক্স্যাক্টলি হাউ অ্যান্ড ওয়েন, বলছে দ্য কোয়েশ্চেন অফ এক্স্যাক্টলি, এখানে প্রশ্ন হচ্ছে হাউ অ্যান্ড ওয়েন উই মেন্টালি লেভেল ইনফরমেশন অ্যাজ ট্রু অর ফলস হ্যাজ, এটা কি? গার্নার্ড ফিলোসফিক্যাল ডিবেট। তাহলে এটার একটা ফিলোসফিক্যাল ডিবেট আছে। আমরাও এখানে শেষের দিকে এখানে এসে পেয়েছিলাম যে দেয়ার ইজ ডিবেট অ্যাবাউট প্রিসাইজলি হাউ অ্যান্ড ওয়েন উই লেভেল সামথিং অ্যাজ ট্রু অর আনট্রু। তার মানে এই দেয়ারের পর, কমার পরের এই অংশটুকুর সাথে আমরা হুবহু, মানে এই জায়গাটুকুগুলো আমরা কি পাচ্ছি? মিল পাচ্ছি, এই পরের অংশটুকুর মিল পাচ্ছি। তাহলে আমার এই অংশটুকুতে দিতে হবে। এখন ফেয়ারলি রুটিন মানে হচ্ছে যেই কাজগুলো আমরা ফ্রিকুয়েন্টলি করি বা ফ্রিকুয়েন্টলি যেই কাজগুলো আমাদের চলে আসে সেটাকে ফেয়ারলি রুটিন বলে। তাহলে আমরা এই ফেয়ারলি রুটিনের এখন প্যারাফ্রেজিং, সিনোনিম অথবা এটার অল্টারনেটিভ যে ওয়ার্ড সেটা আমরা এখন খুঁজবো আমাদের প্যাসেজের কোন জায়গাটাতে আছে, বা সরি, ফ্রেজের কোন ফ্রেজটার সাথে এটা মিলে। তাহলে আমরা এখানে দেখব যে কোন ফ্রেজটার সাথে এখানে মিলছে। আমাদের এখানে যে ফ্রেজগুলো আছে, প্রথমে আছে হলো কনস্ট্যান্ট কনফ্লিক্ট, এটার সাথে যায় না। ফেয়ারলি, আচ্ছা, এডিশনাল এভিডেন্স যায় না। ডিফারেন্ট লোকেশন, এটাও যায় না। এক্সপেরিমেন্টাল সাবজেক্টস, আচ্ছা, ফেয়ারলি রুটিনের সাথে কি এক্সপেরিমেন্টাল সাবজেক্টস এটা যায় ফিরু? যায় না। শর্ট পিরিয়ড, আচ্ছা, ফেয়ারলি রুটিনের সাথে কি শর্ট পিরিয়ড যায়? যায় না। আচ্ছা, এখানে আছে এক্সট্রিম ডিস্ট্রাস্ট, বিলিভ ডিস্ট্রাস্টের কথা বলছে, কিন্তু এখানে তো রুটিনের কথা বলছে। ফ্রিকুয়েন্ট এক্সপোজার, এই যে ফ্রিকুয়েন্ট এক্সপোজার, এই ওয়ার্ডটা মিলান। ফ্রিকুয়েন্ট এক্সপোজার এর মানে কি জানেন? যেটা সে নিয়ম মাফিক সে কি করে? এক্সপোজ করে, নিয়ম মাফিক সে দেখা দেয়, নিয়ম মাফিক সে আসে। তানিয়া, আপনি যেটা বলছেন শর্ট পিরিয়ড কিভাবে হয়? এখানে রুটিনের কথা বলা হচ্ছে, রুটিন ওয়ার্ক। রুটিনের কথা বলছে, আমি যেমন প্রতিদিন এখানে আসি, এটা হলো রুটিন ওয়ার্ক। তার মানে আমি কি ফ্রিকুয়েন্টলি এখানে আসি?
প্রতিদিন এখানে একটা সময় কি ধরে ধরে আসি, সকালে আসি, দুপুরে আসি, ফ্রিকোয়েন্টলি আসি। ফেয়ারলি রুটিন বলতে ফ্রিকোয়েন্টলি যাতায়াত করে, যেটা ফ্রিকোয়েন্টলি যেটা যাতায়াত করে। আর এখানে ফ্রিকোয়েন্ট এক্সপোজার এটাই বলছে ফেয়ারলি রুটিন। তাহলে আমার কোয়েশ্চেন নাম্বার 31 এর কারেক্ট আনসার হচ্ছে জি। আশা করি আপনাদের জিনিসটা অনেক ক্লিয়ারলি বোঝা গেছে। আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। পরের কোয়েশ্চেনটা বলছে যে দ্য ফিলোসোফার্স ডেসকার্টস অ্যান্ড স্পিনোজা হ্যাড। এবার দেখেন দুইজন ফিলোসোফার্স এর কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ফিলোসোফার ডেসকার্টস, আরেকজন হচ্ছে স্পিনোজা। এই দুইজনের হ্যাড, তাদের দুইজনেরই ছিল, কি ছিল? অ্যাবাউট হাউ পিপল এনগেজ উইথ ইনফরমেশন। অর্থাৎ আমরা যদি এই লাইনটাকে একটু বড় করে পড়ি, 1 2 3 4। আচ্ছা, আমি একজন কাকে হলো কো-অনার দিতে ভুলে গেছি। আমার একজন কাকে কো-অনার দেওয়া উচিত, কারণ অনেকেই আসে মাঝে মধ্যে ডিস্টার্ব করে। আচ্ছা, ফিরু আপনি এই দায়িত্বটা নিবেন, এই যে এরকম অ্যাড আসলে বা অন্যান্য কিছু আসলে ওদেরকে একটু বুঝাবেন। আচ্ছা, তো আমরা যেটা এখানে পড়ছিলাম সেটা হচ্ছে বলছে দ্য ফিলোসোফার ডেসকার্টস অ্যান্ড স্পিনোজা হ্যাড ড্যাশ অ্যাবাউট হাউ পিপল এনগেজ উইথ ইনফরমেশন। বলছে যে লোকজন কিভাবে এনগেজ হয় ইনফরমেশনে, তারা কিভাবে এনগেজ হয়, তারা কি নিজের ইচ্ছাতে এনগেজ হয়, না কেউ তাদেরকে শোনায়, না তারা কিভাবে কি করে, এটার উপরে কি আছে, এই দুইজন ব্যক্তির হ্যাড মানে ছিল, দুইজন ব্যক্তির কি ছিল সেটা আমাদের বের করতে হবে। দুইজন ব্যক্তির কি এখানে সম্মতি ছিল, বা দুইজন ব্যক্তির কি আহ, মতামত ছিল, বা দুইজন ব্যক্তির কি আগ্রহ ছিল, না দুইজন ব্যক্তির হচ্ছে আরো যেটা আসে আর কি, আমরা ওই রকম একটা ওয়ার্ড এখানে বের করব। তাহলে আমরা এখন পড়বো যে এই দুই ব্যক্তির নাম কোন জায়গায় আছে। তো যেহেতু আমরা 31 কোয়েশ্চেনের জন্য এখান থেকে পড়া শুরু করেছিলাম, আমরা পরের লাইন থেকে পড়বো। দ্য ডাইলেমা, ডাইলেমা বা ডিলেমা যেটাই বলেন, দ্য ডিলেমা ইজ নেটলি summarized by a contrast between how the 17th century philosophers Rene Descartes and Baruch Spinoza described human information engagement. Oh my god, আমরা এখানে এই কথাটা হুবহু পাচ্ছি, 1 2 3 4। আচ্ছা, দুইটার ভিতরে আমরা অনেক সাদৃশ্য পাচ্ছি, আমরা এখানে দেখব। প্রথমেই যেটা হচ্ছে সেটা হলো যে দ্য ডিলেমা, এখানে একটা ডিলেমার কথা বলা হচ্ছে। আচ্ছা, এই ডিলেমা ওয়ার্ডটার সাথে ফিরু কতটুকু পরিচিত, ফিরু আমাকে একটু বলবেন। I have no idea. আচ্ছা, এই ডিলেমা বা ডাইলেমা ওয়ার্ডটার অর্থ হচ্ছে যে আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে ফিরু আপনি কোন টাইমটা বেশি পছন্দ করেন, মর্নিং অর ইভিনিং, আপনি কি বলবেন? আমার পছন্দ সেটা বলবো মর্নিং। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি দুইটার ভিতরে কনফিউজড হয়ে যান তখন কি বলবো? তখন আপনি বলবেন ইট ইজ এ ডাইলেমা। আচ্ছা, ঠিক আছে, যে এটা একটা ডিলেমা, আমি কোনটা আসলে বলবো বুঝে উঠতে পারছি না, কোনটা আমার বলা উচিত আমি বুঝে উঠতে পারছি না। তাহলে ডিলেমা হচ্ছে তারা একটা কনফিউজিং, মানে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারে নাই, নেটলি সামারাইজড বাই এ কন্ট্রাস্ট। এ কন্ট্রাস্ট মানে কি বলেন তো? এ কন্ট্রাস্ট মানে হচ্ছে দুই, মানে এ কন্ট্রাস্ট মানে হচ্ছে এটা বিতর্কিত আর কি, অর্থাৎ একমতে না আসা। কন্ট্রাস্ট মানে হচ্ছে একমতে না আসা। আচ্ছা, তাহলে বিটুইন হাউ দ্য 17th century philosophers Descartes and Spinoza describe human information engagement, তাহলে যারা এই যে about how people engage with information, তারা দুইজনে যে বলেছিল তাদের দুইজনের মতামত কি এক ছিল না আলাদা ছিল? আলাদা ছিল। তাদের দুইজনের মতামত আলাদা ছিল। তাহলে তাদের দুইজনের মতামত যদি আলাদা হয়, এখানে বলা হচ্ছে কন্ট্রাস্ট, একটা কন্ট্রাস্ট ছিল, তাদের দুজনের ভিতরে একটা কন্ট্রাস্ট ছিল। তাহলে আমরা এখন দেখব যে এখানে আমাদের অপশনে কি আছে। আমাদের তাহলে এখানে হ্যাড এ কন্ট্রাস্ট, এই জায়গায় কি বসবে 32 তে, যে ফিলোসোফার ডেসকার্টস এন্ড স্পিনোজা হ্যাড এ কন্ট্রাস্ট, তাদের একটা কন্ট্রাস্ট ছিল না? তাহলে এই কন্ট্রাস্টের পরিবর্তে আমাদের একটা ওয়ার্ড এখানে এখন লাগবে। এই কন্ট্রাস্টের পরিবর্তিত ওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি
কনস্ট্যান্ট কনফ্লিক্ট। আচ্ছা, কনফ্লিক্ট মানে কি বলেন তো? মারামারি। তাহলে এটা কি কন্ট্রাস্ট হয়? কন্ট্রাস্ট তো এটা হয় না, এটা দ্বন্দ্ব, ফাইট, স্ট্রাগল। আর আমাদের এখানে ডিফারেন্ট আইডিয়াস, এই ওয়ার্ডটার সাথে আমরা অনেকটা পরিচিত হচ্ছি। ডিফারেন্ট আইডিয়াস মানে কি? তোমার একটা আইডিয়া, আমার একটা আইডিয়া, দুইটা মিলে আলাদা আলাদা আইডিয়া, তাই না? ডিফারেন্ট আইডিয়া। তাহলে আমাদের 32 এর জন্য আমরা কারেক্ট আনসার কি পেলাম? ডিফারেন্ট আইডিয়া। জে। তাহলে 31 এর জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে জি, আর 32 এর জন্য আমরা কারেক্ট আনসার পেলাম হচ্ছে জে। অর্থাৎ দুইজনের কি ছিল? ডিফারেন্ট আইডিয়া ছিল অ্যাবাউট হাউ পিপল এনগেজ উইথ। ইয়েস, এই কন্ট্রাস্ট মানে হচ্ছে ডিফারেন্ট আইডিয়া। আচ্ছা, এর পরের লাইনে কিন্তু বলছে উইথ কনফ্লিক্টিং প্রেডিকশন দ্যাট অনলি রিসেন্টলি হ্যাভ বিন empirically tested in robust ways। আচ্ছা, ওই পর্যন্ত গেছে। পরেরটাতে আমরা এখন আসি। While Descartes believed that people accept or reject information after considering whether it is true or not। আচ্ছা, এইটুকু আমরা পড়ি পরের লাইন থেকে, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। বলছে যে while, যদিও, Descartes believed, উনি বিশ্বাস করেছিল যে পিপল অ্যাকসেপ্ট অর রিজেক্ট ইনফরমেশন, যে লোকজন হয় অ্যাকসেপ্ট করে আর না হয় রিজেক্ট করে ইনফরমেশনগুলো, আফটার কনসিডারিং, বিবেচনা করার পর, ওয়েদার ইট ইজ ট্রু অর নট, যে এটা আসলে সত্যি না মিথ্যা, এটা বিবেচনা করার পরেই লোকজন কি করে, ওই ইনফরমেশনটাকে হয় অ্যাকসেপ্ট করে আর রিজেক্ট করে, যেটা আমরা আসলে সত্যিকার অর্থে করি। তো যদিও ডেসকার্ট এই কাজটা করে, ফিনোজা তিনি আবার আর্গুড করে বললেন যে পিপল অ্যাকসেপ্টেড অল ইনফরমেশন। বলছে যে না, তিনি আর্গুড করলেন। আর্গুড মানে কি? তার বিরোধিতা করলেন বা সেটার বিপক্ষে বললেন, তাই না? তিনি বললেন যে পিপল অ্যাকসেপ্টেড অল ইনফরমেশন, লোকজন সমস্ত ইনফরমেশন গ্রহণ করেছিল, দে এনকাউন্টার, যেগুলো তারা সংস্পর্শে এসেছিল, অ্যান্ড বাই ডিফল্ট মিস ইনফরমেশন, এবং যেগুলো ডিফল্ট আকারেও চলে এসেছিল, অ্যান্ড ডিড নট ভেরিফাই অর রিজেক্ট ইট আনটিল আফটারওয়ার্ডস। অর্থাৎ রিসিভ করার পরে তারা ডিড নট ভেরিফাই অর রিজেক্ট ইট আনটিল আফটারওয়ার্ডস, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এটা তারা কি করতো না, ভেরিফাই করতো না অথবা রিজেক্ট করতো না, যতক্ষণ না এই ঘটনাগুলো অতীত হয়ে যেত বা আফটারওয়ার্ডস হয়ে যেত, মানে এই ঘটনার পরের ঘটনা ঘটে যেত। যাই হোক, তো এখানে আমাদের কোনো কোয়েশ্চেন নাই, কোয়েশ্চেন আমাদের আছে পরের লাইনে। পরের কোয়েশ্চেনটা আমরা পড়ি। মোওভার, বলছে অধিকন্তু, ফিনোজা বিলিভ দ্যাট, যাই হোক এখানে ফিনোজার কথা বলছে। তো ফিনোজা বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করেন যে এ ডিস্টিংক্ট ড্যাশ ইজ ইনভলভড ইন দিস স্টেজ। তো ফিনোজার কথাটা ছিল যে পিপল কি করে, তারা ডিড নট ভেরিফাই অথবা রিজেক্ট ইট আনটিল আফটারওয়ার্ডস, তারা এটা ভেরিফাই করে না অথবা রিজেক্টও করে না। তো এর সাথে সে আরো যোগ করে বলল যে এ ডিস্টিংক্ট ড্যাশ ইজ ইনভলভড ইন দিস স্টেজ, মানে এই ধাপে এসে বা এই স্টেজে এসে একটা ডিস্টিংক্ট কিছু একটা, এ ডিস্টিংক্ট মানে হচ্ছে একটা কিছু জড়িত, ইজ ইনভলভড ইন দিস স্টেজ, এই স্টেজে এসে জড়িত। তো আমরা তাহলে ওইটা এখন এখান থেকে পড়ার চেষ্টা করব। আমরা এখানে পাচ্ছি যে Descartes argued that a person only accepts or rejects information after considering its true or falsehood. Spinoza argued that people accept all encountered information or misinformation by default and then subsequently verify or reject it through a separate cognitive process। এই জায়গা থেকে আমাদের আনসারটা আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এই জায়গাটা খুব চমৎকার ভাবে, মানে খুব কেয়ারফুলি আমরা পড়ার চেষ্টা করি, তাহলে আমরা কি জানতে পারবো। এখানে বলছে যে Descartes argued that a person only accepts or rejects information after considering its true or falsehood। ওই কথাটা আমরা এখানে পেয়েছিলাম যে while Descartes believed that people accept or reject information after considering whether it is true or not। এই পর্যন্ত হুবহু মিল আছে। আচ্ছা, Spinoza argued that people accepted all information by encountered and by default
মিস ইনফরমেশন। আচ্ছা, তাহলে বলছে এখানে পরের কথাটা এই যে এখান থেকে ছিল ফিনোজার কথাটা এনকাউন্টার বাই ডিফল্ট, তাহলে এই পর্যন্ত হয়েছে। এখন আমরা এই যে মোর ওভার কথাটা আছে, এই মোর ওভারের সাথে আমরা এখন একটা লিঙ্কিং ওয়ার্ডের কানেকশন খুঁজবো, সেটা হলো অ্যান্ড দেন। দেখেন মোর ওভারের পরিবর্তে সে এখানে কি ব্যবহার করলো, মোর ওভারের পরিবর্তে সে ব্যবহার করছে অ্যান্ড দেন, তার মানে মোর ওভারের পরিবর্তে অ্যান্ড দেন। আচ্ছা, ফিনোজা বিলিভ দ্যাট এ ডিস্টিংক্ট ড্যাশ ইজ ইনভলভ ইন দিস স্টেজ। এইখানে দেখেন সাবসিকুয়েন্টলি ভেরিফাই অর রিজেক্ট ইট থ্রু এ সেপারেট কগনিটিভ প্রসেস। তাহলে এখানে এই প্রসেসের সাথে কার মিল আছে বলেন তো? এই প্রসেসের সাথে কি স্টেজের মিল আছে? কগনিটিভ প্রসেস। আচ্ছা, কগনিটিভ প্রসেসের সাথে, হ্যাঁ কগনিটিভ প্রসেসের কথা বলছে। মোর ওভারের মোর ওভারের সিমিলার ওয়ার্ড এখানে দিছে এন্ড দেন। তাহলে প্রসেস স্টেজ, দেখেন দিস স্টেজ আর এখানে হলো প্রসেস, তাহলে আমাদের লাগবে হলো কগনিটিভ। তাহলে আমরা এখানে বলছি এ ডিস্টিংক্ট কগনিটিভ ইজ ইনভলভড ইন দিস স্টেজ, কগনিটিভ প্রসেস। আচ্ছা, এখানে হচ্ছে এ সেপারেট, দেখেন এ সেপারেট এর মানে হচ্ছে এ ডিস্টিংক্ট, আমি এই ওয়ার্ডটার একটা সিমিলার দেখাচ্ছি। এ সেপারেট, দেখেন এ সেপারেট মানে হচ্ছে এ ডিস্টিংক্ট। তাহলে আমাদের এখন কগনিটিভের জন্য লাগবে কগনিটিভ প্রসেস ইজ ইনভলভড ইন দিস স্টেজ, তাহলে এখানে লাগবে হলো কগনিটিভ স্টেজ। এখন এই কগনিটিভ প্রসেস, এখন কগনিটিভ প্রসেস কোনটাকে বোঝাচ্ছে? কগনিটিভ প্রসেস নিচে আমরা দেখি। আচ্ছা, কগনিটিভ প্রসেস হচ্ছে যেই জিনিসটা আমরা মনের দিক থেকে চিন্তা করি, কগনিটিভ স্কিল, মানসিক দক্ষতা। কগনিটিভ স্কিল মানে হচ্ছে মানসিক দক্ষতা। তাহলে আমরা এটা কগনিটিভ ব্যাপারটা হচ্ছে মনের দিক থেকে, অর্থাৎ মনের সাথে এই ওয়ার্ডটা রিলেটেড। সো যেহেতু মনের সাথে এই ওয়ার্ডটা রিলেটেড, তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে অপশনে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা ওয়ার্ড আছে মেন্টাল অপারেশন, মেন্টাল অপারেশন। তাহলে এ ডিস্টিংক্ট মেন্টাল অপারেশন ইজ ইনভলভড ইন দিস স্টেজ, অর্থাৎ এই ধাপে এসে একটা ডিস্টিংক্ট বা একটা ডিস্টিংক্ট মানে হচ্ছে একটা সেপারেট কগনিটিভ প্রসেস এখানে ইনভলভড আছে, আর এখানে বলা হচ্ছে মেন্টাল অপারেশন। এখানে প্রসেসের সিমিলার দিছে হলো অপারেশন, আর কগনিটিভ মানে হচ্ছে মেন্টাল। সো তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 33 জন্য কারেক্ট আনসার হচ্ছে এইচ। আমরা 34 কোয়েশ্চেন নাম্বার এখন পড়বো। 34 কোয়েশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, আমরা 34 কোয়েশ্চেন পড়ার 34 এবং 35 আমাদের একসাথে পড়তে হবে, কারণ এখানে ফুল স্টপ একবারে শেষে এসে দেওয়া আছে এটা। তাহলে আমরা এটা এখন পড়ি। এখানে কি বলা আছে যে রিসেন্ট রিসার্চ, এখানে বলা হচ্ছে রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড, মানে সাম্প্রতিক সময়ে যে রিসার্চগুলো করেছি আমরা সেগুলো আমাদের প্রোভাইডেড করেছে ড্যাশ ফর ফিনোজাস থিওরি। এই জায়গায় এসে আমাদের আনসারটা লাগবে যে ফিনোজাস থিওরির জন্য এই সাম্প্রতিক যে রিসার্চগুলো তারা কিছু একটা দিয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, কোন একটা আপনারা রিসার্চ যদি করেন আর সে যদি কোন একটা থিওরির জন্য কাজ করে, তাহলে সেই থিওরির জন্য তারা কি করবে? থিওরিটা সত্য না মিথ্যা এরকম কিছু একটা বলবে, অথবা এই থিওরিটা আসলে যে সঠিক বা ভুল এটার জন্য কিছু সে প্রমাণস্বরূপ বা দলিলা দিয়ে দেখাবে, এরকমই তো হওয়ার কথা। সো আমরা আসলে ওইটার উপরে বিলিভ করে আমরা কি করব, ধারণা করে আমরা আনসারটা খোঁজার চেষ্টা করব। তো চলেন আমরা আগে রিসেন্ট রিসার্চ কথাটা বের করি। আমাদের এখানে পরের লাইন থেকে যদি আমরা পড়া শুরু করি, এইখান থেকে শুরু করে আমরা পরবর্তী লাইনটা কত দূর? ও মাই গড, এই পুরো সেন্টেন্সে কি ফুল স্টপ দেওয়া নাই? হায় হায়, কি করছে! ওয়াও, দ্যাটস গ্রেট। এই পুরোটাই একটা লাইন, খেয়াল করেন একটা সেন্টেন্স, কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব ভাই, আমি তো বিলিভ করতে পারতেছি না। এত বড় একটা সেন্টেন্স কেমনে এখানে একটা সেন্টেন্স কোনো ফুল স্টপ ইউজ করে নাই?
হিউজ আকারে একটা সেন্টেন্স এখানে ঢুকিয়ে দিচ্ছে, বাবারে বাবা। হুম। আচ্ছা যাই হোক, আমরা পড়ি, হ্যাঁ, পুরো সেন্টেন্সটা আমরা পড়ি এবং মানেরগুলো বের করার চেষ্টা করি। আচ্ছা, অ্যালার্ট, ওকে। ওকে, I see. So, Mr. Friend, okay, this is your message, right? Alert. Yes, I'm going to copy your message. So, do you have a proper, what can I say, proof? Mr. Friend. স্যার উনি চলে গেছে Okay, okay. Mr. Friend left. আচ্ছা দেখি ওনার মেসেজটা কতটুকু সত্য না মিথ্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা কোয়েশ্চেনটা পড়ি। প্যাসেজটা পড়ি। বলছে ইন রিসেন্ট ডিকেডস, দেখেন তো রিসেন্ট ডিকেডস আর রিসেন্ট রিসার্চ, রিসেন্ট কথাটা আমরা পেয়েছি। বলছে যে রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ড্যাশ ফর Spinoza's theory. In recent decades, empirical evidence from the research teams of Eric Esps of the University of Chicago and Daniel Gilbert at Harvard University, among others, has supported Spinoza's account. কি কথাটা দিল এই জায়গায় না? আচ্ছা, এই সেন্টেন্সটাতে অনেকগুলো কাজ আছে, আমরা এই সেন্টেন্সটাতে অনেকগুলো কাজ করব। আমরা প্রথমে সেন্টেন্সটাকে একটু সেপারেট করি, হ্যাঁ, আপনাদের বোঝানোর স্বার্থে। তো এখানে আমরা এই সেন্টেন্সটা নিয়ে এখন যে কাজটা করব, বলছে যে ইন রিসেন্ট ডিকেডস এম্পিরিক্যাল এভিডেন্স, এই এম্পিরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য রিসার্চ টিম এরিক অ্যান্ড শিকাগো অ্যান্ড ড্যানিয়েল ইউনিভার্সিটি অ্যামং আদার্স হ্যাজ সাপোর্টেড ফিনোজাস অ্যাকাউন্ট। ফিনোজাস অ্যাকাউন্ট আর ফিনোজাস থিওরি কথাটা সেম, তাই না? আচ্ছা, এখন এইখানে তাহলে আমাদের আনসারটা কি আসতেছে? আপনারা যেটা করবেন, এই অংশটুকু যদি আমরা বাদ দেই, ধরেন এই অংশটুকু আমরা ডিলিট করে ফেললাম, দেখেন তো কি আসে এবার। আচ্ছা সমস্যা নেই, আমি হেল্প করছি। এই অংশটুকু, এই সেন্টেন্সটাই যেটা বলছে সেটা হলো যে ইন বলেন। অভিজ্ঞতামূলক প্রমাণ এরকম কিছু একটা। হ্যাঁ, না, ইম্পেরিক্যাল, এই ইম্পেরিক্যাল শব্দটার অর্থ দেখেন, ইম্পেরিক্যাল হচ্ছে এক্সপেরিমেন্টাল, প্র্যাকটিক্যাল। ইম্পেরিক্যাল মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এভিডেন্স, প্র্যাকটিক্যাল এভিডেন্স দিয়েছিল। তো এই এভিডেন্স গুলো কি করেছে? সাপোর্টেড যেটা সিনিজা সাপোর্ট করছে। ফিনোজাস থিওরি গুলোকে সাপোর্ট করেছে, তাই না? জি স্যার। তাহলে এভিডেন্স লাগবে আমাদের। এভিডেন্স যদি আমরা এখানে বসাই যে রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড এভিডেন্স ফর ফিনোজাস থিওরি, তার থিওরির জন্য এভিডেন্স কি করেছে? সরবরাহ করেছে। তাহলে এভিডেন্স কথাটা নিচে কোথায় আছে? এভিডেন্স যেটাই বলি না কেন, সো আমাদের এখানে এভিডেন্স বলতে যেটা বোঝাচ্ছে অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অপশন বি। এখানে এডিশনাল এভিডেন্সের কথা বলা হচ্ছে, কাজেই আমাদের 34 এর জন্য কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। আচ্ছা, আমরা এখন 35টা একটু পড়ার চেষ্টা করব। তার আগে আমরা এই জায়গাটা একটু ফেরত নিয়ে যাই। আচ্ছা, 35 এ এখন কি বলছে সেটা আমরা দেখব যে it would it would appear that it would appear that people accept all encountered information as if it were true। বলছে যে it would appear, অর্থাৎ এটা প্রকাশ পেত, যে প্রকাশ পাবে যে people accept, অর্থাৎ লোকজন অ্যাকসেপ্ট করেছিল all encountered information, অর্থাৎ যে ইনফরমেশনগুলো তারা এনকাউন্টারে এসেছিল, as if, যেন it were true, যে এগুলা ছিল সত্য। even if this is for an even, এমনকি if, যদি this is for an extremely dash
and do not label the information as true or false until later. বলছে যে even if this is for an extremely dash, সো এখানে এক্সট্রিমলি কিছু একটা জিনিসের কথা বলা হচ্ছে যে এটা হচ্ছে কিছু একটা জিনিসের জন্য এক্সট্রিমলি। আমাদের তাহলে এখানে দেখতে হবে, কনসিডার করতে হবে যে এই এক্সট্রিমলি ওয়ার্ডটাকে আমরা বেশি প্রায়োরিটি দেব, যে এখানে এক্সট্রিমলি ওয়ার্ডটার বিষয়ে কথা মানে বলতে চাচ্ছে বা বলা হচ্ছে। তো এক্সট্রিমলি ওয়ার্ডটা আসলে কি? and do not label the information as true or false until later. তো চলুন আমরা পরেরটা পড়ি। আচ্ছা, people appear to encode all new information as if it were true. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে people এই জায়গাটুকু, এই যে কমার আগ পর্যন্ত এই জায়গাটুকু, আর এখানকার এই যে people accept all encountered information as if it were true, এটা হুবহু ঠিক আছে। even if this is for an extremely, বলছে even if only momentarily, even if only momentarily, যদি এটা হয় শুধুমাত্র momentarily, momentarily মানে হচ্ছে moment, wait a moment, a moment মানে হচ্ছে একটা শর্ট পিরিয়ড অর্থাৎ অল্প সময়ের জন্য। বলছে যদি if only momentarily, যদি সেটা হয় শুধুমাত্র momentarily and later tag the information as being either true or false, বলছে যে if this is for an extremely momentarily, এখানে তাহলে আমাদের আসবে হলো momentarily, আর momentarily ওয়ার্ডের মিনিং হচ্ছে একটা মোমেন্ট, মোমেন্ট মানে একটা শর্ট পিরিয়ড, মোমেন্ট থেকে momentarily অর্থাৎ একটা স্বল্প সময়ের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের 35 এ momentarily বসবে, extremely momentarily, momentarily এখানে সিমিলার ওয়ার্ড হচ্ছে শর্ট পিরিয়ড, আমরা তে দেখতে পাচ্ছি momentarily মানে হচ্ছে শর্ট পিরিয়ড। তাহলে 35 এর জন্য আমাদের কারেক্ট আনসার হচ্ছে ই। তাহলে আমরা এখানে ই বসাই দিলাম। এরপরে আমরা মিল করব এটা, যে বলছে ডু নট লেবেল দ্য ইনফরমেশন অ্যাজ ট্রু অর ফলস আনটিল লেটার, এবং এটা বলছে অ্যান্ড লেটার ট্যাগ দ্য ইনফরমেশন অ্যাজ বিং ইদার ট্রু অর ফলস। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, আমরা পরের কোয়েশ্চেন, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 36 আনসার করব। তো 36 কোয়েশ্চেন আনসার করার আগে আমরা প্রথমে কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করি। এখানে যেটা বলছে যে দিস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট দ্যাট, বলছে যে দিস ইজ কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে নিয়মিত করা, উইথ দ্য ফ্যাক্ট দ্যাট ওই ঘটনা যে দ্য রিসোর্সেস ফর সেপটিসিজম, অর্থাৎ সেপটিসিজম মানে হচ্ছে এখানে যেটা ভালনারেবল যেগুলো, এটা কি সেপটিসিজম। আচ্ছা আমরা দেখে নিই সেপটিসিজম ওয়ার্ডের মিনিং কি। সেপটিসিজম সম্ভবত সমালোচনা হতে পারে। আচ্ছা, দিস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য রিসোর্সেস ফর সেপটিসিজম, অর্থাৎ রিসোর্সগুলো আমরা যে ব্যবহার করি সেপটিসিজমের জন্য, অ্যান্ড দ্য রিসোর্সেস ফর পারসিভিং, অর্থাৎ পারসিভিং করার জন্য যে রিসোর্সগুলো আমরা ব্যবহার করি, অ্যান্ড এনকোডিং, এনকোডিংয়ের জন্য আর ইন ড্যাশ ইন দ্য ব্রেন। সো সেইগুলা থাকে কোথায় থাকে, ইন ড্যাশ কোনো একটা জায়গায়, ইন দ্য ব্রেন ব্রেনের কোনো একটা জায়গায় থাকে। তাহলে দিস ইজ consistent with the fact that the resources for skepticism and the resources for perceiving and encoding, তাহলে এখানে কোন জিনিসটার কথা বলা হচ্ছে, আসলে বেসিকলি রিসোর্সগুলোর কথা বলা হচ্ছে, যে আমাদের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সেসগুলো, এখানেও রিসোর্সেস কথা বলা হচ্ছে, এবং এখানেও এই রিসোর্সেসগুলো, প্রথম যে রিসোর্সেসটা সেটা হলো রিসোর্সেস, অর্থাৎ অনেকগুলো রিসোর্সেসের কথা বলা হচ্ছে সেপটিসিজমের জন্য, আর বাকি যে রিসোর্সেসের কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে পারসিভিং অ্যান্ড এনকোডিং এই জিনিসগুলোর জন্য। আর হয় ইন ড্যাশ মানে তারা থাকে কোনো একটা জায়গার কথা বলা হচ্ছে, ইন দ্য ব্রেন ব্রেনের কোনো একটা জায়গা। তাহলে আমরা ব্রেন ওয়ার্ডটাকে কনসিডার করি। আমরা এখন পরের লাইন থেকে পড়ব, এ প্যাটার্ন দ্যাট সিমস কনসিস্টেন্ট, এই যে এখান থেকে বলছে যে এ প্যাটার্ন দ্যাট সিমস কনসিস্টেন্ট, অর্থাৎ এটা একটা প্যাটার্ন যেটা
সিমস কনসিস্টেন্ট মনে হয়, এখানে ওই কথা বলছে দিস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট দ্যাট, আচ্ছা উইথ দ্য অবজারভেশন দ্যাট, এই যে উইথ দ্য ফ্যাক্ট দ্যাট উইথ দ্য অবজারভেশন দ্যাট মেন্টাল রিসোর্সেস, এই যেখানে রিসোর্সেস এর কথাগুলো বলা হচ্ছে, এখানে বলছে মেন্টাল রিসোর্সেস, এখানে বলা হচ্ছে রিসোর্সেস ফর সেপটিসিজম, এখানে বলছে সেপটিসিজম ফিজিক্যালি রিসাইড ইন, এই যে এই জায়গাটা আমাদের দেখতে হবে, রিসাইড ইন তারা বসবাস করে থাকে, ডিফারেন্ট পার্ট বিভিন্ন অংশে, রিসাইড ইন ডিফারেন্ট পার্ট মানে হচ্ছে বিভিন্ন অংশে তারা বসবাস করে, রিসাইড ইন ডিফারেন্ট পার্ট, এখানে ডিফারেন্ট পার্ট বলা হচ্ছে কার, ব্রেইনের। তাহলে এই ইনফরমেশন গুলো অর্থাৎ রিসাইড ইন তারা বসবাস করে এ ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেন, ব্রেনের বিভিন্ন অংশে, দেন দ্য রিসোর্সেস ইউজড ইন পারসিভিং অ্যান্ড এনকোডিং, অর্থাৎ যে রিসোর্সগুলো ব্যবহার করা হয় পারসিভিং এবং এনকোডিং এর জন্য তাদের তুলনায়। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে তাহলে এখানে এই মেন্টাল রিসোর্সেস গুলো কোথায় থাকে, মেন্টাল রিসোর্সের অবস্থানটা তাহলে এখানে কোথায় বলা হচ্ছে, মেন্টাল রিসোর্সের অবস্থানটা হচ্ছে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেন, রিসাইড করে কোথায়, ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেন। তাহলে আমরা এখানে কারেক্ট আনসার কি লিখবো, আমরা এখানে লিখবো যে রিসোর্সেস ফর সেপটিসিজম এন্ড রিসোর্সেস ফর পারসিভিং এন্ড এনকোডিং আর ইন দ্য ড্যাশ ইন দ্য ব্রেন। তাহলে ডিফারেন্ট পার্ট যদি আমরা এখন ধরি, ডিফারেন্ট পার্ট এখানে আছে ডিফারেন্ট লোকেশন, তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট অপশন অর্থাৎ ডিফারেন্ট লোকেশন। তাহলে 36 এর আমরা কারেক্ট আনসার কি পাচ্ছি, সি পাচ্ছি।